নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত যোগবল না সাইকিক ফোর্স। গল্প পাঠে আমি অনিন্দিতা। অধিক বয়স পর্যন্ত মেয়ের বিবাহ না দিয়া ইংরেজি বোর্ডিংয়ে রাখিয়া কলেজের উচ্চশিক্ষায় শিক্ষিত করিয়া তাহাকে মেম সাহেব বানাইবার পর সে যদি পিতৃনির্বাচিত পাত্রকে বিবাহ করিতে অসম্মত হয়, পিতামাতার অবাধ্যতা করে, তবে সে দোষ কাহার, মেয়ের না পিতার? নবগোপালবাবু এখন সকৃত কর্মেরই ফল ভোগ করিতেছেন। ইহার পুরা নাম নবগোপাল চট্টোপাধ্যায়। বহির্বাটিতে বাবুর্চি প্রকাশ্যভাবে মুরগিও রন্ধন করে, আবার অন্তঃপুরে লক্ষ্মী পূজা ইতু পূজাও হয়। আমদানি রপ্তানির কারবার। ক্লাইভ স্ট্রিটে ইহার বড় হাউস আছে, 3টা ব্যাংকে চলতি হিসাব, 2খানা মোটর কার। 2টি পুত্র সুবোধ ও প্রবোধ। সুবোধ বিলাতে, প্রবোধ প্রেসিডেন্সি কলেজে বিএ পড়িতেছে। একটি মাত্র কন্যা প্রমীলা, সেই সর্বকনিষ্ঠা, বয়স 18 বৎসর, চেহারাটিও ভালো। আয়ে পরীক্ষা শেষ হইলে সিমলা পাহাড়ে তার মাসি ও মেসোমশায়ের নিকট বায়ু পরিবর্তনে গিয়াছিল। সেখানে তার মাস 2 অবস্থানের পর মাসিমা পত্র লিখিলেন তার কর্তার কোনো পাঞ্জাবি বন্ধুর এক বিলেত ফেরত পুত্র নব্য ব্যারিস্টার মিস্টার যোশীর সঙ্গে প্রমীলার অত্যন্ত ভাব হইয়াছে। উহারা পরস্পরকে বিবাহ করিতে ব্যাকুল। নবগোপালবাবু ইতিমধ্যে কিন্তু কন্যার জন্য অন্য একটি পাত্র ঠিক করিয়া ফেলিয়াছেন। রায় বাহাদুর খেতাবধারী জমিদারের ছেলে, এমএ এবং আইন একসঙ্গে পড়িতেছে। দেখিতেও সুপুরুষ। কলিকাতায় বাপের 5খানা বাড়ি আছে। ছেলে আইন পাশ করিয়া এক বড় অ্যাটর্নি অফিসের অংশীদার হইবে স্থির হইয়া আছে। পাত্রটিকে কর্তা গৃহিণী উভয়েরই ভারী পছন্দ। প্রমীলা সিমলা হইতে ফিরিলে আষাঢ় মাসে কিংবা শ্রাবণের প্রথমেই বিবাহ হইবে পরামর্শ হইয়া আছে। এমন সময় সিমলা পাহাড় হইতে ওই ভয়ানক পত্র আসিল। নবগোপালবাবুর মাথায় যেন বজ্রাঘাত হইল। পাঞ্জাবি পাত্রটি ব্রাহ্মণ কিংবা অন্য জাতি, পত্রে তাহার কোনো উল্লেখ নাই। ব্রাহ্মণ হইলেও বাঙালি পাঞ্জাবিতে বিবাহ সমাজ নিয়মের একান্ত বহির্ভূত কর্ম, জাতি যাইবে। তার গৃহিণী তো কাঁদিয়া কাটিয়া অস্থির হইলেন। পূর্বে তার ফিটের ব্যারাম ছিল, এদিকে অনেকদিন সেটা আর দেখা দেয় নাই, আবার ফিট হইতে লাগিল। নবগোপালবাবু কন্যাকে টেলিগ্রাম করিয়া দিলেন, তোমার জননী অত্যন্ত পীড়িতা, শীঘ্র এসো। টেলিগ্রাম পাইয়া প্রমীলা একটি মাস্তুত ভাইয়ের সঙ্গে কলিকাতায় প্রত্যাগমন করিল। মা কত স্তুতি মিনতি, কত কান্নাকাটি করিলেন। পিতা কত বুঝাইলেন, শেষে রাগ করিলেন। কিন্তু প্রমীলার মন অচল অটল। সে বলিল, যাকে আমি মনে মনে পতিত্বে বরণ করেছি তার সঙ্গে তোমরা যদি বিয়ে দিতে না চাও তো আমি চিরকুমারী থাকব, অন্য কাউকে বিয়ে করতে পারব না। গেজেট বাহির হইল। প্রমীলা আয়ে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছে। অন্য সময় হইলে ইহা লইয়া পরিবারে যেরূপ আনন্দ উৎসব উপস্থিত হইত, এখন সেরূপ কিছুই হইল না। নবগোপালবাবুর মুখখানি সর্বদাই গম্ভীর, গৃহিণীর মুখখানি বিষণ্ণ। ছোটদা প্রবোধ কেবল বোনটির দুঃখের সমদুঃখী। গ্রীষ্ম অবকাশের পর সমস্ত কলেজগুলি খুলিল। কর্তা ও গৃহিণীতে পরামর্শ করিয়া প্রমীলাকে বিয়ে পড়িবার জন্য কলেজে ভর্তি করিয়া দেওয়াই স্থির করিলেন। পড়াশোনা লইয়া থাকিলে তবু উহার মনটা একটু ভালো থাকিবে। এমনকি ক্রমে সেই অসামাজিক উদ্ভট বিবাহের বাসনা সে পরিত্যাগ করিতে পারে। তবে বোর্ডিংয়ে মেয়েকে আর রাখা যাইবে না, বাড়ি হইতেই প্রত্যাহ কলেজ যাইবে। প্রমীলা নিয়মিতভাবে কলেজ যায়। কলেজের ফেরত সবসময় বাড়ি আসে না, তার সখীদের গৃহে গিয়া সময় যাপন করে। মেয়ের মন খারাপ, মা বাপ তাহাতে আপত্তি করেন না। সুকুমারী নামে তাহার এক সখীর গত বৎসর নব্য ব্যারিস্টার বসন্ত রায়ের সহিত বিবাহ হইয়াছে। তাহারা ভবানীপুরে থাকে। প্রমীলা অনেক সময় সেই সুকুমারীর গৃহে গিয়া দীর্ঘ সময় যাপন করে। সুকুমারীও মাঝে মাঝে প্রমীলার বাড়িতে বেড়াইতে আসে।
কার্তিক মাসের শেষে প্রমীলা জ্বরে পড়িল। জ্বরের বিরাম হয় না। গৃহচিকিৎসক দত্ত সাহেব আশঙ্কা প্রকাশ করিলেন জ্বরটা টাইফয়েডে না দাঁড়ায়। সপ্তাহ অতীত হইল। রক্ত পরীক্ষা করিয়া টাইফয়েডই সাব্যস্ত হইল। বড় বড় ডাক্তারদের পরামর্শ সভা বসিল। 3 জন মেম নার্স নিযুক্ত হইল। যথারীতি চিকিৎসা চলিতে লাগিল। মহা দুশ্চিন্তায় এক একটা করিয়া 3টা সংকটকাল উত্তীর্ণ হইয়া গেল। সুকুমারী প্রত্যাহ আসে, সারাদিন থাকে, বিকালে বাড়ি যায়। ক্রমে ডাক্তাররা বলিলেন আর আশঙ্কা নাই। কিন্তু অন্য একটা মহা বিভ্রাট উপস্থিত। গত 3 দিন প্রমীলার মুখে কেহ বাক্য স্ফুরণ হইতে শুনে নাই। কোনো কথা জিজ্ঞাসা করিলে সে ইশারায় উত্তর দেয়। পিতা আসিয়া জিজ্ঞাসা করেন, কেমন আছো মা? প্রমীলা মাথা হেলাইয়া জানায়, ভালো। মা আসিয়া বলেন, খিদে পেয়েছি কি, একটু বেদানার রস খাবে? প্রমীলা মাথা নাড়িয়া জানায়, খাইবে না। ছোড়দা জিজ্ঞাসা করে, তুই কথা কসলি কেন পিমি? প্রমীলা ওষ্ঠ যুগল সংকুচিত করিয়া জানায়, কি জানি। তুই কি কথা কইতে পারছিস নে? প্রমীলা স্পষ্টভাবে মাথা নাড়িয়া জানায়, না। ডাক্তাররা বলিলেন, ব্রেনের স্পিচ সেন্টার ডিস্টার্ব হইয়াছে। একটু সুস্থ হইলেই, দেহে একটু বল পাইলেই ওটা বোধহয় আপনি ঠিক হইয়া যাইবে। নির্জর হইবার 10 দিন পরে প্রমীলা অন্নপথ্য করিল, কিন্তু কথা কহিল না। প্রমীলা এখন উঠিয়া হাঁটিয়া বেড়ায়, বই পড়ে, কিন্তু কেহ কোনো কথা জিজ্ঞাসা করিলে ইশারায় অথবা কাগজে লিখিয়া উত্তর দেয়। পিতা কর্তৃক জিজ্ঞাসিত হইয়া কাগজে লিখিয়া দিল, বাবা, আমি কথা কহিতে চেষ্টা করিতেছি, কিন্তু পারিতেছি না। আবার বড় বড় ডাক্তারদের বৈঠক বসিল। প্রেসক্রিপশন প্রস্তুত হইল। ঔষধ সেবন চলিতে লাগিল, কিন্তু কোনো ফল দর্শিল না। পিতামাতা আত্মীয় স্বজন তখন হতাশ হইলেন। স্থির করিলেন, মেয়েটি জন্মের মতো বোবা হইয়া গেল। দুঃখের দিন একটি একটি করিয়া কাটিয়া যাইতে লাগিল। পূজার ছুটির পর আবার কলেজ খুলিয়াছে। নবগোপালবাবু কন্যাকে জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কলেজ যাবে না? প্রমীলা একটা কাগজেই লিখিয়া দিল, না বাবা, আমি বোবা মেয়ে, কলেজে আমার ভারী লজ্জা করবে। নবগোপালবাবু রুমালে চক্ষু মুছিতে মুছিতে বাহিরে চলিয়া গেলেন। নবগোপালবাবু ও তাহার পত্নী নানাবিধ উপায়ে দুঃখিনী কন্যার মনোতুষ্টির জন্য চেষ্টা করিতে লাগিলেন। কন্যার ব্যবহারের জন্য একখানি স্বতন্ত্র মোটর গাড়ি কিনিয়া দিলেন। সেই গাড়িতে প্রমীলা সকালে বিকালে বেড়াইতে বাহির হয়। সুকুমারীর বাড়ি গিয়াও মাঝে মাঝে সারাদিন যাপন করে। শীতকাল আসিল। কলিকাতা বিবিধ প্রকার আনন্দ উৎসবে মাতিয়া উঠিয়াছে। ইংরাজি হোটেলগুলি ইউরোপ হইতে আগত ভূ পর্যটনকারীগণে পরিপূর্ণ। সংবাদ বাহির হইল, সম্মোহন বিদ্যা পারদর্শী সাবাটিনি নামক একজন ইটালীয় ভদ্রলোক গ্র্যান্ড হোটেলে আসিয়া অবস্থান করিতেছেন। তিনি সম্মোহন বিদ্যা বলে নানা দুশ্চিকিৎসা ব্যাধি আরোগ্য করিতে পারেন। ক্রমে সংবাদপত্রে আশ্চর্যজনক 2-1টা আরোগ্য সংবাদ পাওয়া গেল। সুকুমারী আসিয়া প্রমীলার মাতাকে এই সমস্ত পড়িয়া শুনাইল। নবগোপালবাবুর বন্ধুগণ তাহাকে বলিতে লাগিলেন, আপনার মেয়েটাকে একবার দেখান না। নবগোপালবাবু বাড়ি গিয়া বঙ্কিম গ্রন্থাবলী লইয়া রজনী উপন্যাসের অন্তর্গত যৌববল না সাইকিক ফোর্স পরিচ্ছদটি পাঠ করিলেন। চন্দ্রশেখর উপন্যাসেও রামানন্দ স্বামী কর্তৃক শৈবলিনীর সম্মোহন ব্যাপারটিও মনোযোগ সহকারে পড়িলেন। গৃহিণীর সহিত পরামর্শ করিয়া পরের দিন প্রাতে গ্র্যান্ড হোটেলে গিয়া সাহেবের সহিত সাক্ষাৎ করাই স্থির হইল। নবগোপালবাবু ইংরাজি পোশাকেই গিয়াছিলেন। হোটেলের দারোয়ানের নিকট সাহেবের কথা জিজ্ঞাসা করাতে সে ব্যক্তি সসম্মানে তাহাকে দ্বিতলে লইয়া গিয়া সাহেবের খাস চাপরাশির জিম্মা করিয়া দিল। চাপরাশি বলিল, সাহেব এখন খাইতেছেন, 10 মিনিটের মধ্যেই সাক্ষাৎ হইবে, বলিয়া তাহাকে একটি বসিবার কক্ষে লইয়া গেল।
নবগোপালবাবু দেখিলেন কক্ষখানির সমস্ত দেওয়াল ও উপরিভাগ কৃষ্ণবর্ণ বস্ত্রে আবৃত। সেই বস্ত্রাবরণের স্থানে স্থানে বিভিন্ন বর্ণের রেশম সূত্রের সূচিকর্মে নানা অদ্ভুত অদ্ভুত জানোয়ার ও মনুষ্যের কঙ্কাল অঙ্কিত। এক কোণে টেবিলের ওপর একটা মরার মাথা, অপর এক কোণে বিভিন্ন বর্ণের কয়েকটি স্ফটিক গোলক রক্ষিত। নবগোপালবাবু একটা চেয়ারে উপবেশন করিলেন। ওইসব কঙ্কালের চিত্রের প্রতি চাহিয়া তাহার গাটা যেন ছমছম করিতে লাগিল। তারপর ভাবিলেন, আমি তো কোনো জঙ্গলে কোনো কাপালিক বা জাদুকরের গৃহমধ্যে আসিয়া উপস্থিত হই নাই। ইংরাজ রাজধানী কলিকাতা এবং তাহার সর্বোত্তম হোটেল, এখানে ভয় কি? কিয়ৎক্ষণ পরে সাবাডিনী আসিয়া প্রবেশ করিলেন। সুন্দর যুবা পুরুষ, বয়স ৩০ বৎসরের অধিক হইবে না। চক্ষু দুইটি বৃহৎ ও উজ্জ্বল, তারকা যুগল, ইংরাজের ন্যায় নীলবর্ণ নহে, ইটালীয় গণের অনুরূপ কৃষ্ণবর্ণ। যুবক সহাস্য বদনে নবগোপাল বাবুর সহিত করমর্দন করিয়া ইংরাজি ভাষায় বলিলেন, আমি আপনার জন্য কি করিতে পারি মহাশয়? নবগোপাল বাবু তাহার কন্যার পীড়ার কথা সংক্ষেপে বর্ণনা করিলেন। শুনিয়া সাহেব নীরবে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া প্রশ্ন করিলেন, মেয়েটির বয়স কত? নবগোপাল বলিল, 18। বিবাহ হইয়াছে? না, সে এখনো কলেজে পড়ে, অর্থাৎ পীড়ার পূর্ব পর্যন্ত পড়িয়াছে। ক্ষীণাঙ্গী না স্থূলাঙ্গী? ক্ষীণাঙ্গী। গাত্রবর্ণ কিরূপ? নবগোপাল বলিল, আমার চেয়ে ফর্সা। সাহেব বলিল, স্বভাব কিরূপ? একগুঁয়ে যা ধরেন তাই করেন, না অন্যে সহজেই তাহাকে চালিত করিতে পারে? নবগোপাল বলিল, না অন্যে সহজেই তাহাকে চালিত করিতে পারে না। মেয়েটি আমার বিলক্ষণ একগুঁয়েই বটে। সাহেব তখন জিজ্ঞাসা করিল, তরল প্রকৃতি না গভীর? মাফ করিবেন মিস্টার চ্যাটার্জি, তাহাকে হিপনোটাইজ করা আমার পক্ষে সহজ হইবে না কঠিন হইবে, তাহাই নির্ণয় করিবার জন্য এ সকল কথা আপনাকে জিজ্ঞাসা করিতেছি। তাহা আমি বুঝিয়াছি, আমার কন্যা তরল প্রকৃতির নহে, বরঞ্চ গভীর। সাহেব বলিল, বেশ, আমি তাহার আরোগ্য চেষ্টা করিতে প্রস্তুত আছি। অবশ্য সফল হইব কিনা তাহা বলিতে পারি না। আপনার কন্যাকে আমি হিপনোটিক নিদ্রায় অতিভূত করিয়া তাহাকে কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করিব। যদি তাহার এই ব্যাধির কোনো ঔষধ বা নিরাময়ের জন্য কোনো উপায় থাকে, তবে তিনি সেই হিপনোটিক নিদ্রার অবস্থায় স্বয়ং তাহা বলিয়া দিবেন। যদি না থাকে, তবে তাহাও তিনি বলিবেন। আমার ফি কত আপনি জানেন? নবগোপাল বলিল, না। হিপনোটাইজ করিবার জন্য আমি 500 লইব। যদি ব্যাধি আরোগ্যের উপায় করিয়া দিতে পারি, তবেই আরও 500 লইব, নচেত আর কিছু লইব না। আপনি সম্মত আছেন? আহ্লাদের সহিত। আপনার কন্যাকে কি এখানে লইয়া আসিবেন, না আমি আপনার বাড়িতে যাইব? আমার বাড়িতে হইলেই ভালো হয়। আচ্ছা, তবে কাল রাত্রি 10টার সময় আমি আপনার মেয়েকে হিপনোটাইজ করিব। কাল সারাদিন মেয়েটিকে উপবাসী থাকিতে হইবে। জলবিন্দুটিও তাহার মুখে যেন প্রবেশ না করে। সারাদিন তিনি কোথাও বাহির হইবেন না, শয্যায় শুইয়া কাটাইবেন। আমার করণীয় শেষ হইলে তবে তিনি খাইতে পাইবেন। আপনি কি আমায় লইতে আসিবেন, না আপনার ঠিকানা দিয়া যাইবেন? এই অপরিচিত নগরের রাত্রে কিন্তু আপনার বাড়ি খুঁজিয়া পাওয়া আমার পক্ষে কষ্টকর হইতে পারে। নবগোপালবাবু বলিলেন, না না, আমি আপনাকে আসিয়া লইয়া যাইব, চেকখানাও সঙ্গে আনিব। তাহলে তাই স্থির রইল, রাত্রি 9:30টার মধ্যেই আপনি আসিবেন। গুড মর্নিং বলিয়া সাহেব উঠিয়া দাঁড়াইয়া হস্ত প্রসারণ করিলেন। নবগোপালবাবু তাহার সহিত করমর্দন করিয়া বিদায় লইলেন। পরদিন দ্বিপ্রহরে সুকুমারী আসিল। প্রমীলার মাতা হিপনোটাইজ করিবার ব্যবস্থা সম্বন্ধে সকল কথা তাহাকে জানাইলেন। সুকুমারী বলিল, দেখুন, ঈশ্বর যদি মুখ তুলে চান। ঘণ্টা 2 প্রমীলার নিকট থাকিয়া বিদায় গ্রহণকালে সুকুমারী বলিয়া গেল, কি হলো না হলো, শোনবার জন্য আমার প্রাণটা ছটফট করবে মা। কালবেলা 10টার পর ওর সঙ্গেই আমি বেরোব। ওকে হাইকোর্টে নামিয়ে দিয়ে সেই গাড়িতেই এখানে চলে আসব।
আসবে বৈকি মা, বলিয়া গৃহিণী সুকুমারীকে বিদায় দিলেন। যথা সময়ে নবগোপালবাবু সাহেবকে লইয়া আসিলেন। সাহেব প্রমীলার শয়নকক্ষে গিয়া একটি চেয়ার নির্বাচিত করিয়া উহাতেই তাহাকে বসাইলেন। সে কক্ষের মধ্যস্থলে বিদ্যুৎ বাতির একটি ঝাড় জ্বলিতেছিল। সাহেব বলিলেন, এত বেশি আলোতে তো ঠিক হইবে না, এ আলো নিবাইয়া 2টি মোমবাতি জ্বালিয়া দিতে বলুন। সাহেবের আদেশ মতো কার্য হইল। তারপর তিনি বলিলেন, আপনার স্ত্রী এবং আপনি ভিন্ন এ কক্ষে অপর কেহ থাকিতে পাইবে না। সমস্ত দুয়ার জানলা বন্ধ করিয়া দিন, বাহিরের কোনো শব্দ এখানে না আসিতে পারে। আপনারা দুজনে কন্যার পশ্চাতে দাঁড়াইয়া থাকুন, আমি পাস দিতে আরম্ভ করি। এই আদেশও সম্পন্ন হইল। তারপর সেই ক্ষীণ আলোকে সাহেব নিজ প্রক্রিয়া আরম্ভ করিলেন। কিয়ৎক্ষণ পাস দিবার পর প্রমীলার চক্ষু মুদ্রিত হইল, মাথাটি চেয়ারের পিঠে ঢলিয়া পড়িল। সাহেব মাঝে মাঝে সুগম্ভীর অথচ মৃদু স্বরে বলিতে লাগিলেন, স্লিপ স্লিপ ডিপ স্লিপ। প্রায় 15 মিনিট কাল এইরূপ প্রক্রিয়া চলিলে পর সাহেব নিরস্ত হইলেন। নবগোপালবাবুর পানে চাহিয়া বলিলেন, আপনার কন্যা গভীর হিপনোটিক নিদ্রায় অভিভূত। এইবার আমি ইহাকে প্রশ্ন করি। নবগোপালবাবু সম্মতি জানাইলেন। সাহেব ইংরেজি ভাষায় গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? প্রমীলার পিতামাতা দুরু দুরু হৃদয়ে প্রতীক্ষায় রহিলেন। আহা, এতদিন পরে আবার কি তাহারা আদরিণী কন্যার কণ্ঠস্বর শ্রবণে কর্ণ জুড়াইবেন? প্রমীলা কিন্তু নিরুত্তর। প্রায় 1 মিনিটকাল অপেক্ষা করিয়া এবার গম্ভীর স্বরে বলিলেন, তোমার নাম কি বলো? আমার আদেশ, তোমায় বলিতেই হইবে। অতি ক্ষীণ স্বরে উত্তর হইল, প্রমীলা চ্যাটার্জি। সেই ক্ষীণ স্বর প্রমীলার পিতামাতার কর্ণে যেন মধু সিঞ্চন করিল। তাহাদের হৃদয়ে আবার নব আশা জাগরিত হইয়া উঠিল। সাহেব প্রশ্ন করিলেন, স্বাভাবিক অবস্থায় যখন তুমি জাগিয়া থাকো তখন কথা কহ না কেন? ইংরেজি ভাষায় ক্ষীণ স্বরে অতি ধীরে ধীরে উত্তর হইল, আমি টাইফয়েড জ্বরে ভুগিয়াছিলাম, সেই অবধি বাকশক্তি হারাইয়াছি। সেই টাইফয়েড জ্বরে তোমার বাকশক্তি কি একেবারে ধ্বংস হইয়া গিয়েছে? না, ধ্বংস হয় নাই। জগতে কিছুই ধ্বংস হয় না, বাকশক্তি আছে, তবে তাহা চাপা পড়িয়া গিয়াছে। আমি আর তাহাকে খুঁজিয়া পাই না। কিসে চাপা পড়িয়াছে? দুঃখে। আমার জীবনে একটা গভীর দুঃখ আছে, সেই দুঃখ রাশির নিম্নে আমার বাকশক্তি চাপা পড়িয়া গিয়াছে। তোমার জীবনে কিসে দুঃখ? তোমার পিতামাতা কি তাহা অবগত আছেন? হ্যাঁ, আছেন বৈকি। দুঃখের কারণ কি তাহা জানেন, কিন্তু সেই দুঃখের পরিমাণ কি, তাহা কত গভীর, তাহা আমার জীবনী শক্তিকে কি পরিমাণ বিপর্যস্ত করিয়া রাখিয়াছে, সেটা উহারা উপলব্ধি করিতে পারেন না। সাহেব বলিলেন, কিসে সে দুঃখ, তুমি আমায় বলো। প্রমীলা নীরব। সাহেব অর্ধ মিনিটকাল অপেক্ষা করিয়া গম্ভীর স্বরে বলিলেন, আমার আদেশ, তোমার সে দুঃখ কি তাহা এই মুহূর্তে আমার নিকট প্রকাশ করিতে হইবে। তথাপি প্রমীলা নীরব। নবগোপালবাবু হস্ত সংকেতে নিরস্ত করিলেন এবং ডাকিয়া চুপি চুপি বলিলেন, হা, ও বিষয়ে উহাকে পীড়াপিড়ি করিয়া কাজ নাই। আপনি শুধু জিজ্ঞাসা করুন, তোমার সে দুঃখ তোমার পিতামাতা যদি ঘুচাইয়া দেন, তবে তুমি তোমার বাকশক্তি ফিরিয়া পাইবে কিনা। সাহেব ফিরিয়া আসিয়া প্রমীলার সম্মুখে দাঁড়াইয়া ওই প্রকার প্রশ্ন করিতেই প্রমীলা উত্তর দিল, ফিরিয়া পাইব আমার পতিদেবতার চরণে। যেদিন আমি প্রথম প্রণাম করিব, তাহার আশীর্বাদ লাভ মাত্র আবার আমি বাকশক্তি সম্পন্ন হইব, নচেত এ জীবনে আর তাহা হইবে না। সাহেব নবগোপালবাবুর পানে চালিয়া একটু মৃদু হাসিলেন, জিজ্ঞাসা করিলেন, জাগাই?
নবগোপাল বাবুর ইঙ্গিত পাইয়া সাহেব উল্টা পাশ দিতে লাগিলেন। 5 মিনিটের মধ্যে প্রমীলা জাগিয়া উঠিল। সাহেব বলিলেন, আপনার স্ত্রী ইহাকে এখন খাইতে দিক, আপনি একটু বাহিরে আসুন। নবগোপালবাবু সাহেবকে লইয়া বৈঠকখানায় আসিলেন। সাহেব বলিলেন, আপনার কন্যার কথা আপনি বুঝতে পারিয়াছেন তো? আমি কিন্তু ভালো বুঝিতে পারি নাই। নবগোপালবাবু বলিলেন, আর কিছুই নয়, ও একটি যুবককে বিবাহ করিবার জন্য বড়ই উতলা হইয়াছিল। বিবাহে আমরা সম্মতি দিই নাই, সেই উহার দুঃখ। ও আই সি। তা যদি মেয়েকে আরোগ্য করিতে চান তবে তাহার সঙ্গে উহার বিবাহ দিন, এছাড়া কিন্তু অন্য উপায় নাই। নিশ্চয়ই দেব। সাহেবকে বহু ধন্যবাদ প্রদান করিয়া আরও একখানি 500 টাকার চেক তাহার হস্তে দিয়া নবগোপালবাবু তাহাকে নিজ কারে তুলিয়া দিয়া আসিলেন। ব্র্যান্ড হোটেলে নামিয়া নবগোপালবাবু ড্রাইভারকে 2টি টাকা বকশিস করিয়া সাবাটিনি উপরে নিজ বসিবার কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন ব্যারিস্টার বসন্ত রায় ও সুকুমারী যুগল মূর্তিতে তথায় বিরাজ করিতেছে। স্যাবাটিনি টুপি খুলিয়া সহাস্য বদনে বলিল, হ্যালো মিসেস রয়, ইউ হিয়ার? হোয়াট এ আনএক্সপেক্টেড প্লেজার। বসন্ত রায় বলিল, কি করি, গিন্নি ছাড়িলেন না। খবরটা জানিবার জন্য আমি এখানে আসিব কথা ছিল, ইনি ছাড়িলেন না, সঙ্গ লইলেন। রাত বিরাত উনি আমায় একা কোথাও যাইতে দেন না বলিয়া বসন্ত স্ত্রীর পানে চালিয়া হাসিতে লাগিল। সিন্নি বলিয়া সুকুমারী তাহার স্বামীর বাহুতে মৃদু চপেটা ঘাত করিল। সাবাটিনি বসিয়া বলিল, তাই নাকি? তবে তো তুমি খুব শক্ত পাল্লায় পড়িয়াছ। লন্ডন মিউজিক হলের সেই গানটা মনে পড়ে, যার প্রতি কলি শেষে আছে, অ্যান্ড হিজ লিটল ওয়াইফ ওয়াজ উইথ হিম অল দ্য টাইম। বসন্ত রায় বলিল, খুব মনে পড়ে। তুমি, আমি, যোশী তিনজনেই দিন কতক সে গানটা খুব গাহিয়াছিলাম। সে যাক, ওখানে কিরকম হইল তাই বলো। সাবাটিনি বলিল, যাহা যাহা পরামর্শ ছিল ঠিক সেই রূপ হইল। প্রমীলাকে মিসেস রায় যেমন শিখাইয়া রাখিয়াছিলেন সে ঠিক ঠিক সেই রূপই বলিল। মেয়েটা অভিনয় করিল চমৎকার, বাহাদুরি আছে। সুকুমারী বলিল, তারই বুঝি বাহাদুরি? তোমার মাথা হইতে যে এত বড় ষড়যন্ত্রটা বাহির হইল মিস্টার সাবাটিনি, তোমার বাহাদুরি নয়? তারপর পাপা কি বলিলেন? সাহেব বলিল, রাজি, অন দ্য স্পট, বিবাহ স্থির। বসন্ত বলিল, সাবাটিনি, তোমার বেয়ারাকে ডাকো তো, একবার টেলিগ্রামের ফর্মটা দিক, সেই রাস্কেল যোশীটাকে আনন্দ সংবাদটা তার করিয়া দিই। সাবাটিনি বলিল, আজিকার আনন্দ উৎসবটা শ্যাম্পেনে সম্পন্ন করা যাক, অবশ্য মিসেস রায় যদি অনুমতি করেন। মিসেস রায় অনুমতি দিলেন। শ্যাম্পেন আসিল। বয় তিনজনের সম্মুখে 3টি শ্যাম্পেন গ্লাস রাখিল। সুকুমারী 1 গ্লাসের বেশি গ্রহণ করিল না। ইহারা 2 মূর্তি দেখিতে দেখিতে শ্যাম্পেনের বোতল শেষ করিয়া হুইস্কির ও সোডার আনুগত্য স্বীকার করিল। হাস্য পরিহাসের মধ্যে গল্প খুব জমিয়া উঠিল। গল্পের মধ্যে যে তথ্যগুলি প্রকাশ পাইল তাহা এই: 1 নম্বর, যোশী, বসন্ত ও সাবাটিনি তিনজনে একই সময় লন্ডনে প্রবাস যাপন করিয়াছিল এবং তখন হইতেই ইহাদের বন্ধুত্ব। 2 নম্বর, সাবাটিনি যথার্থই হিপনোটিজম ও ম্যাজিক বিদ্যা শিক্ষা করিয়া প্রাচ্য দেশে অর্থ উপার্জনের চেষ্টায় আসিয়াছিল। সে প্রথমে সিমলায় গিয়া যোশীর আতিথ্য গ্রহণ করে এবং সেখানেই বন্ধুর প্রণয় সংকটের বিষয় অবগত হয়। 3 নম্বর, যোশী ও প্রমীলার মধ্যে বসন্ত ও সুকুমারী মারফত রীতিমতো প্রেমপত্র বিনিময় চলিত। প্রমীলার পীড়ার সময় সুকুমারী প্রত্যাহ যোশীকে টেলিগ্রাম করিত, প্রমীলা কেমন আছে। 4 নম্বর, বাকশক্তি হারাইবার ভান করার মতলব সর্বপ্রথম সাবাটিনির মস্তিষ্কেই উদিত হয়। পরে পত্রযোগে বসন্ত ও সুকুমারীর সহিত এ ষড়যন্ত্র পাকা করা হইয়াছিল। কিন্তু পিতামাতার সহিত এরূপ প্রতারণা করা প্রমীলার অত্যন্ত অন্যায় হইয়াছিল, সন্দেহ নাই, অন্তত আমাদের মতে। কিন্তু পাশ্চাত্য মতে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, প্রেমে ও যুদ্ধে কিছুই দোষের নহে। 1 মাসের মধ্যেই বিবাহ হইয়া গেল। সাবাটিনি তখনও কলিকাতায় ছিল, তাহারও নিমন্ত্রণ হইয়াছিল। যৌতুক রাশির মধ্যে দেখা গেল
নবগোপাল বাবুর প্রদত্ত চেক দুখানি, বরকন্যাকে সাবাটিনীর উপহার। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট। নতুন গল্প প্রতি বৃহস্পতি এবং রবিবার ঠিক দুপুর 2টায়। অনেক ধন্যবাদ।